নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি ইঁচড়ের একটা দুর্দান্ত রেসিপি। প্রথমে আমি ইঁচড়গুলোকে বাজার থেকে নিয়ে এসেছি। আর আমাদের এখানে যে ইঁচড় বিক্রি হয় সেইগুলো কিন্তু এইভাবে যখনই বড় হয় ইঁচড়গুলো, তখন সেই কাঁঠালগুলো কিন্তু মাঝখানে কেটে টুকরো টুকরো করে বিক্রি করে, আর খোসাটাকে ওরা নিজেরাই বাজার থেকে ছাড়িয়ে দেয়। এবার বাকি এই যে খণ্ডগুলো, এইগুলো আমাদেরই কাটতে হয়। যেহেতু ওরা এইভাবেই আমাকে কেটে দিয়েছে, তাই আমার আর কাঁঠালের যে খোসাটা সেটা কিন্তু ছাড়ানোর দরকার হলো না, যেহেতু ওরা আগে থেকেই যখনই নেওয়া হয় তখনই ওরা ওটা পরিষ্কার করে দেয়। বাকিটা নিজেদেরই করতে হয়। তো আমি চাকুতে একটু তেল মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে হাতে একটু মেখে নিয়ে তারপর ইঁচড়গুলোকে আমি এই যে কেটে নিচ্ছি। আর ইঁচড় কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। হয়তো অনেকে খায় না মুরগির স্কিন দিয়ে ইঁচড়, কিন্তু মুরগির যে স্কিন বলো ছাল বলো যেটাই বলো, ওটা দিয়ে কিন্তু ইঁচড় রান্না করলে ইঁচড়টা হয় খেতে কিন্তু দুর্দান্ত। আর তেলও বেশি দেওয়া লাগে না, আর মশলাও বেশি লাগে না, এমনিতেই টেস্টি হয়। তো বন্ধুরা, তাই আমার আজকের কাঁঠালের ইঁচড়ের রেসিপিটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের। কিভাবে আমি রান্না করি চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইঁচড়গুলোকে ডুমু ডুমু করে কেটে নেবো। আর ইঁচড় এমনই একটা সবজি, যেটা একটু বড় বড় করে কাটলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মুখে দিলে নরম থাকে আর মুখে অনেকটা জল বেরিয়ে আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ইঁচড়ের সাইডের যে যে একটা আঠালো টাইপের যেটা আছে সেটাকে আমি আলাদা করে ফেলে দেব। আর তারপর ইঁচড়টাকে কাটতে সবাই কম বেশি তোমরা জানো, তবু আমি একটু দেখিয়ে দিলাম। তারপর ইঁচড়ে যে লম্বা লম্বা যেগুলো থাকে সেইগুলোকে কিন্তু মাঝখানে একটু কেটে, তারপর ওর সাইডে যে বীজগুলো থাকে সেইগুলো কিন্তু একটু কাটা পড়ে। তো অনেকে কি করে, এই বীজের যে পর্দাগুলো থাকে না, দুটো পর্দা, একটা হলুদ থাকে আর একটা একটু শক্ত পাড়া, অনেকে এটা ফেলে দেয় না, কিন্তু এটা ফেলে দিলে ইঁচড়টা খেতে ভালো লাগে, তেতো ভাব লাগে না। কারণ এই পর্দাগুলো অনেক সময় তেতো লাগার সম্ভাবনা থাকে। আর খেতেও ভালো লাগে না, যেহেতু ওটা শক্ত টাইপের থাকে, নরম আর হয় না, ওর কোনো স্বাদই থাকে না। সেই জন্য আমি সব সময় ইঁচড় কাটার সময় ইঁচড়ের বীজের যে সাইডের জিনিসগুলো থাকে সেগুলো ফেলে দিই। দিয়ে সমস্ত ইঁচড়গুলো কেটে পরিষ্কার করে বন্ধুরা আমি চলে এসেছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ইঁচড়ের মধ্যে দিয়ে দেবো আমি আলু। সেই আলুগুলোও কিন্তু আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, যাতে ইঁচড়ের মধ্যে আলু না দিলে, আলু কিন্তু দিলে একটু গ্রেভি টাইপের হয়, পানসে টাইপের কম হয়, সেই জন্য আমি আলু দিয়েছি। সেই আলু কাটা তোমাদের দেখালাম না, আলুগুলোকেও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন। আর ফোড়ন হিসেবে আমি দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা, আর দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে। দিয়ে ফোড়নটা যখন হালকা করে একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেবো। তো চলো দেখতে থাকো কি কি দিয়ে রান্না করি আর কিভাবে রান্না করি। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তেলটা আমি একবারেই দিলাম, আর আমি তেল দেব না। ইঁচড়ে একটু তেল না দিলে খেতেও অতটা ভালো লাগে না, তবুও আমি তেল সবসময় কম দেওয়ারই চেষ্টা করি। তো এবার একটু গ্যাসটাকে স্লো করে রেখে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে এর পরবর্তী যে সবজিগুলো দেব, তাহলে সেই সময় লবণ না দিলেও চলে, সেই কারণে আমি একবারেই লবণ দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ফ্রাই করতে থাকবো এইভাবে। পেঁয়াজ ফ্রাই করতে করতে আবার ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, এই কারণে, কারণ এখন সবাই জানি গ্যাসের দাম প্রচুর বেড়েছে। তো আলু আর পেঁয়াজটা কিন্তু একবারে ভাজা হয়ে যাবে, আমার সময়ও বাঁচবে, গ্যাসটাও বাঁচবে। তো সেই কারণে আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর রান্না করতে করতে তোমরা সবাই কম বেশি জানো, আমি বারবার রান্না করতে গিয়ে কড়াইটা যখনই আশেপাশে একটু তেল একটু চলে যায়, তখনই আমি একটুখানি পরিষ্কার করে নিই, না হলে আমার একটু ভালো লাগে না। তো সেই কারণে একটু রান্না করতে করতে আবার একটু পরিষ্কার করে নিলাম। তারপর এই যে ঢাকনাটা 5 মিনিট পর তুলে দেখি, যেহেতু আমি পেঁয়াজের দেওয়ার আগেই লবণ দিয়েছি, তো ওই লবণের জন্য পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করেছে। আর এই দিকে আমার আলুগুলোও কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগবে না, বেশ ভালো হবে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে এরপর আবার 5 থেকে 6 মিনিট পর আবার ফিরে আসবো, ঢাকনাটা তুলে দেখবো আলুটা আবার পুড়ে গেল কিনা। তো এবার তো দেখেই বোঝা যাচ্ছে আলু থেকে কিন্তু আর জল বেরোয়নি, যেটা ছিল সেটা টেনে গেছে।
আর আলুর কালারটা, পেঁয়াজের কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে এসেছে। তো এই পর্যায়ে আমি একটুখানি ট্রাই করে দেখলাম যে আলুটা কতটা সফট হয়েছে। তো দেখলাম 50%-এর একটু কম আছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু 1 চামচের মতো আদার পেস্ট। আমি কিন্তু খুবই কম মশলা দিয়ে আজকের ইঁচড় রান্না করব, কারণ এই গরমেতে বেশি মশলা দিয়ে খেতে কিন্তু খুব একটা ভালো কারোরই লাগে না। তাছাড়া ইঁচড় একটু হেভি টাইপের হয়, তো ইঁচড়ে মশলাটা কম দেওয়াই বেটার। তো 1 চামচ আমি দিয়ে দিলাম আদা, তার মধ্যে আবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে এবার আমি ড্রাই মশলাগুলো দেব। দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত মশলা দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে সমস্ত মশলা আলুর মধ্যে মিশিয়ে দেবো। খুব একটা ফ্রাই করব না আমি, কারণ ইঁচড়টাকে ফ্রাই করতে করতেই আমার মশলাটা ফ্রাই করা হয়ে যাবে, কারণ এখন আমি যেহেতু জল ব্যবহার করব না, জল দিলে আরও বেশি সময় লাগবে। আর আলুটা দেখেই বুঝতে পারছো অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে চিকেনের যে স্কিনগুলো আর কি, ছালগুলো, স্কিনের চর্বিও বলতে পারো, এই চিকেনের চর্বিও বলতে পারো। তো ওর সঙ্গে একটা মেটের পিস ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো। কেন কি কষিয়ে নেবো বলতে এর মধ্যে ইঁচড়গুলোই ঢেলে দেবো, কারণ ইঁচড় আর ওই চর্বিগুলো একসঙ্গে সব কিছু ফ্রাই হয়ে যাবে আমার, আর খেতেও বেশ ভালো লাগবে। তো সমস্ত ইঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ইঁচড়ের যে বীজগুলো ছিল কাঁঠালের, সেই বীজগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি, যাতে সিদ্ধ হতে সময় না লাগে, সেই কারণে। আমি খুবই কম মশলা দিয়ে রান্না করলাম, তোমরা দেখতেই পারলে বন্ধুরা, অল্প মশলাই দিলাম, খুব একটা কিন্তু মশলা, বাটা মশলা দিইনি আমি। তো এবার সমস্ত মানে সবজিগুলো ভালো করে একে অপরের সাথে মিশিয়ে দেব, যাতে লবণ হলুদ সব কিছুর সঙ্গে মিশে যায় ভালো করে। যদিও লবণটা আমি তখন কমই দিয়েছি, এখন আবার একটু লবণ দেব, কারণ শুরুতেই একটুখানি লবণ দেওয়া হয়েছিল, ওই কারণে। দিয়ে আবার আমি সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে, মানে সিদ্ধ হবে যাতে সবজিটা, কাঁঠালটা আর কি, সেইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। কিন্তু ইঁচড়টা যেহেতু আমি সিদ্ধ করে রান্না করিনি, তাই ইঁচড়টা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে। আর সিদ্ধ করলে কি হয়, ইঁচড়ের গুণাগুণটা কিন্তু অনেকটা বেরিয়ে যায়, সেই কারণে ওই ইঁচড়ের মধ্যে অনেক আয়রনও থাকে। তো ওই কারণে আমি ইঁচড়টা সিদ্ধ না করে এইভাবেই গ্যাস স্লো রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করি, তাতে আমার অসুবিধা হয় না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভালো করে সমস্ত মশলার সঙ্গে, লবণের সঙ্গে সব কিছু মিশিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর ওই যে চর্বিটা দিয়েছি, ওই চর্বি থেকেও কিন্তু জল বেরোতে শুরু করবে। আর এই কী বলে, ইঁচড়ের কালারটাও কিন্তু দারুণ আসবে। তো আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম, যতটা ইঁচড় দিয়েছি দেখো এখন সিদ্ধ হওয়ার পরে অনেকটা কমেও যাচ্ছে আস্তে আস্তে করে। আর আলুটা তো অলরেডি সেই তখনই 50% সিদ্ধ হয়ে গিয়েছিলো, আর বাকি 50% এই ইঁচড়ের সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, কারণ নিচে থেকে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখে মনে হচ্ছে না যে কোনো মশলা দিয়েছি, একেবারে কম মশলায় বন্ধু দুর্দান্ত এই রকম ইঁচড়ের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মেটেগুলো আমি যেহেতু কেটে দিইনি, তাই একটুখানি খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি মাঝখান দিয়ে আর কি, যাতে একটুখানি দু থেকে 3 ভাগ হয়, ওর মধ্যে লবণ হলুদ যায়। তো এবার আমি আবার ওই ইঁচড়গুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে সিদ্ধ করতে থাকবো, যতক্ষণ না সম্পূর্ণ ইঁচড়টা সিদ্ধ না হবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর কষানো যদি ভালো হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, জলও কম লাগবে, আর খেতেও বেশ ভালো লাগবে। ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ইঁচড়ের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে, পরোটার সঙ্গেও খাওয়া যায়, দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে চাপ করা, উফ, জাস্ট অসাধারণ লাগে। তো আমি একটু চেক করে দেখছিলাম, দেখলাম না 50% হয়নি, মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটুখানি 5 মিনিট রাখলে বাকি 50% হয়ে যাবে, তারপরে আমি জলটা দেবো। তো এবার আমি ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি, যেহেতু নিচে থেকে অনেকটা তেল বেরোতে শুরু করেছে, তো আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার আমি 5 মিনিট পর তুলে দেবো জলদি জলদি, কারণ কি এখন যেহেতু জল বেরোয়নি, মশলা থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ইঁচড়ের সাথে কিন্তু আমার মশলাগুলোও কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। তো মশলা থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করা মানেই কিন্তু ইঁচড়টা রান্না আমার, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা না কষানো হলে
মশলা যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বিশেষ করে হলুদটা যদি না কষানো হয় অনেক সময় কিন্তু হলুদের থেকে একটা কাঁচা গন্ধও বেরোনোর সম্ভাবনা থাকে। আর এই যে যে চিকেনের যে চর্বিগুলো সেগুলোও কিন্তু বেশ ভালো করে নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর নিচে থেকে জল ছাড়তে তেল ছাড়তে শুরু করেছে, জল আর নেই, কারণ যেহেতু আমি জল দিইনি, ঢাকা চাপা দিয়েই ফ্রাই করেছি সম্পূর্ণ, মানে কষিয়েছি ইঁচড়টা। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ইঁচড়ের সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট 10 মিনিট পর পর এইভাবে ঢাকনাটা তুলে আবার বাকি রান্নাটা করে নেব। তো তার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কতটা জল লাগবে না লাগবে, কারণ এখনও ভালো করে ফোটাতে হবে সবজিটাকে, যেহেতু সিদ্ধ করিনি, একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা, তোমাদের আগেই বলেছি। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে, জলটা দিলাম। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা এমনিতেও আসবে, খেতেও খুব ভালো লাগবে। আর এখন গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখে দেবো, যখনই জলটা ফুটতে থাকবে তখন আবার গ্যাসটাকে আমি কম করে দেবো। তো ফিরে এলাম 5 মিনিট পর, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কালারটা চেঞ্জ হয়। তার আগে দেখে দিই কতটা জলটা শুকিয়েছে। আলুটা যদি একেবারে সফট হয়ে গেছে তার জন্য 2-4টে আলু আমি একটুখানি এইভাবে ভেঙে দেবো, কারণ আলু আলু ভেঙে দিলে গ্রেভিটা বেশ সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আর বেশি ইঁচড়ে বেশি ঝোল কিন্তু খুব একটা ভালো লাগে না, একটু গা মাখা থাকলে ইঁচড়টা খেতে বেশ ভালো লাগে। তাছাড়া রাতের বেলা ঠান্ডা ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু ইঁচড়ের সাথে রুটিও বেশ মজাদার লাগে। তো বন্ধুরা ওই জন্য আলুগুলোকে একটু ভেঙে দিলাম। আর ইঁচড়টা তো এমনিতেই তখনই 50% হয়ে গেছিলো, তারপর জলটা ফোটার সঙ্গে সঙ্গে ইঁচড়ের কালার দেখে বোঝা যাচ্ছে ইঁচড়টাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আবার একটু সিদ্ধ করব, সেই কারণে আবার একটুখানি কাঁচা ভাব যাতে না থাকে আবার ঢাকা চাপা দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাস স্লো করে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে দেখেই বুঝতে পারছো জলটা কিন্তু অনেকটা আমার শুকিয়ে গেছে। তো এখন আমি ইঁচড়টাকে আর বাকি যে প্রসেসগুলো আছে, যে আর একটু আলু ভেঙে দিতে হয় কিনা সেই জন্য একটুখানি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছিলাম যাতে ইঁচড়ের গ্রেভিটা বেশ সুন্দর হয়। আর এইভাবে মুরগির চর্বি দিয়ে রান্না করলে ইঁচড় খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই যদি দেখার পর ভালো লাগে আমার এই রেসিপিটি, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এবং ট্রাই করার পর যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে এসে জানাবে যে তোমাদের ইঁচড়টা কেমন লাগলো। আর আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যে যে লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ সাহায্য করে। তো বন্ধুরা একেবারে কম তেল মশলায় কিন্তু দুর্দান্ত ইঁচড়ের রেসিপি রান্না আমার পুরো কমপ্লিট, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তোমরা একবার হলো ট্রাই করতে পারো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই বাই।